দেখেন, দিন শেষে বার্সেলোনার শত্রু আসলে রিয়াল মাদ্রিদ বা অ্যাটলেটিকো মাদ্রিদ বা অন্য কোনো ক্লাব নয়। দিন শেষে বার্সেলোনার সবচেয়ে বড় শত্রু আসলে বার্সেলোনাই। এবং এই জিনিসটা আরও বেশি স্পষ্ট হয়ে গিয়েছে গত কয়েক সপ্তাহের কার্যক্রমে। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের সেকেন্ড লেগের পর অনেক জিনিসপত্র নিয়ে চাইলে তর্ক, বিতর্ক, কুতর্ক করা যেতে পারে। এরিক গার্সিয়াকে লাল কার্ড দেখানো জাস্টিফাইড কিনা, দানি অলমোর ওই সিচুয়েশনে বার্সেলোনা একটা পেনাল্টি পেতে পারতো কিনা, শট আটকাতে গিয়ে ফার্মিন লোপেজের মুখে লাথি মারা হুয়ান মুসোকে লাল কার্ড দেখানো যেত কিনা, টপিকের অভাব হবে না। যেসব টপিকের কথা চিন্তা করে বার্সেলোনা চাইলে নিজেকে বাপ্পারাজ ভাবতেই পারে। কিন্তু তাতে কিছু ফ্যাক্ট কখনোই বদলাবে না। ফ্যাক্ট হলো, এক দশকেরও বেশি সময় ধরে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ জেতে না। সেই মেসি, সুয়ারেস, নেইমার যাওয়ার পর থেকে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা নিয়ে উল্লাস করতে পারেনি বার্সেলোনা। ফ্যাক্ট হলো, লামিন ইয়ামাল, পেদ্রিদের বার্সেলোনা দিন শেষে এমন এক অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরেছে, দ্বিতীয় লেগে যাদের মেইন দুজন সেন্টার ব্যাক খেলেনি, মেইন সেন্ট্রাল মিডফিল্ডার আর গোলকিপারও খেলেনি। তাও দুই লেগ মিলিয়ে 180 মিনিটের খেলায় 1 মিনিটও বার্সেলোনা এগিয়ে ছিল না। ফ্যাক্ট হলো, চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে বার্সেলোনাই একমাত্র স্প্যানিশ টিম যারা কিনা টানা 15টা ম্যাচে ক্লিন শিট রাখতে পারলো না। ফ্যাক্ট হলো, বার্সেলোনা ভুল থেকে শিক্ষা নিচ্ছে না। শিক্ষা নিলে মাত্র কয়েক সপ্তাহ আগে যে দলের কাছে হেরে কোপা দেল রে থেকে বিদায় নিয়েছিল, সে দলের কাছেই আবারও চ্যাম্পিয়ন্স লিগে হেরে বিদায় নেয় না। হাইলাইন ডিফেন্সে বারবার ধরা খাওয়ার পরেও জোরাজুরি করে ম্যাচের পর ম্যাচ যে কোনো সিচুয়েশনে হাইলাইন ডিফেন্সের উপর ডিপেন্ড করে না। ঠিক গত সপ্তাহে হাইলাইন ডিফেন্সে মেনটেন করতে গিয়ে ঠিকঠাক মতো ব্যাকট্র্যাক না করতে পেরে লাল কার্ড দেখেছিলেন পাউ কুবার্সি। এই সপ্তাহে ঠিক একই কাজটা করলেন এরিক গার্সিয়া, লাল কার্ড দেখেছেন তিনিও। বুঝলাম, হানসি ফ্লিক হাইলাইন ছাড়া কিচ্ছু বোঝেন না। সত্যি বলতে হাইলাইন ডিফেন্সে খেলার সুবিধা অনেক বেশি, হয়তোবা অসুবিধার চেয়ে সুবিধাই বেশি। দুই লেগে অ্যাটলেটিকোর বিপক্ষে বার্সেলোনা যতগুলো গোলের চান্স ক্রিয়েট করেছে, হয়তো এই হাইলাইন ডিফেন্স না থাকলে সেগুলোও ক্রিয়েট করতে পারতো না। ফেয়ার এনাফ। কিন্তু ম্যাচের কিছু কিছু মুহূর্ত থাকে যখন সিচুয়েশন ওয়াইজ মিড ব্লক বা ক্ষেত্র বিশেষে লো ব্লকে খেলাটা কাপুরুষের কিছু নয়। দ্যাটস সিম্পলি অ্যানাদার স্ট্র্যাটেজি টু উইন দ্য গেম। ইনিগো মার্টিনেজ যাওয়ার পর থেকে বার্সেলোনার ডিফেন্সে লিডার নেই। রোনাল্ড আরাউহো ইনজুরির পর থেকে তো ওই দায়িত্ব নেওয়ার ধারে কাছেও নেই। হাইলাইন ডিফেন্সে লিডার না থাকলে এমন সমস্যা বারবার হবে, প্রতিদিন হবে। ইউর্গেন ক্লপ হাইলাইন ডিফেন্সে খেলতে পারতেন বিকজ তার ডিফেন্সিভ লাইনে ভার্জিল ভ্যান ডাইক বলে একজন ছিলেন। ফ্লিক নিজেও বায়ার্ন মিউনিখে হাইলাইন ডিফেন্সে নিশ্চিন্তে খেলতে পারতেন। জপ হেনিকেস বায়ার্ন মিউনিখে হাইলাইনে খেলতেন কারণ তাদের ডেভিড আলাবা, জেরোম বোয়াটেং ছিলেন। হেইনকেসের তো ফিলিপ লামও ছিলেন। কিন্তু বার্সেলোনায় কারেন্টলি সেই ডিফেন্সিভ লিডারটা কোথায়? যেখানে কোনো ডিফেন্সিভ লিডারই নাই, সেখানে জোর করে প্রতি ম্যাচের সিচুয়েশন না বুঝে এই হাইলাইন ডিফেন্সে খেলাটা কতটুকু বুদ্ধিমানের কাজ? পরপর দুই লেগে লাল কার্ড হজম করার জন্য চাইলেই ডিফেন্ডারদের দোষ দেওয়া যায়, কিন্তু ডিফেন্ডাররা প্রতিনিয়ত যে সিস্টেমে খেলছে যে কোনো সিচুয়েশনে, সেই সিস্টেমের কি কোনো দোষ নেই? আদেমোলা লুকমানের গোলটা চাইলে আরেকবার দেখতে পারেন। লুকমান যখন স্প্রিন্ট শুরু করবেন, ওই সময় তাকে দেখে রাখার কথা ছিল জুলস কুন্দের। ওই সময় কুন্দের বডি পজিশনিং দেখলেই বুঝবেন হাইলাইনে খেলার মতো পর্যাপ্ত ডিফেন্সিভ অ্যাওয়ারনেস আদৌ কুন্দের আছে কিনা। বার্সেলোনা যে ভুল থেকে শিক্ষা নেয় না, সেটার সবচেয়ে বড় প্রমাণ তাদের বোর্ডের অ্যাক্টিভিটি। ইনিগো মার্টিনেসকে যদি ছাড়তেই হতো, এমন সময় ছাড়াটা জাস্টিফাইড ছিল যখন তারা চাইলেই একটা প্রপার রিপ্লেসমেন্ট কিনতে পারত। সেটা না করে ইনিগো মার্টিনেসকে ছেড়েছে একদম শেষ মুহূর্তে, যখন চাইলেও তেমন ভালো কোনো রিপ্লেসমেন্ট পাওয়া যাবে না। প্রশ্ন আসতেই পারে, বার্সেলোনা কি নিজেদের ভালোর কথা চিন্তা করে ইনিগো মার্টিনেসকে বুঝিয়ে সুঝিয়ে আর হাফ সিজন কি রাখতে পারতো না? ব্যাপারটা স্বাভাবিক, তাদের বোর্ডের সেই ক্যাপাবিলিটি নাই। তাদের স্পোর্টিং ডিরেক্টর ডেকোর সেই ক্যাপাবিলিটি নাই। প্রপার রিপ্লেসমেন্ট সে বিশ্বের যে ক্লাবেই থাকুক না কেন, সেই ক্লাবের সঙ্গে সাকসেসফুলি নেগোশিয়েট করে সেই খেলোয়াড়টিকে দলে আনার ক্ষমতা ডেকোর নাই। ঘুরে ফিরে হাতে গোনা কয়েকজন এজেন্টের সঙ্গে প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা আর ডেকোর প্রচুর খাতির। তাদের বাইরে আদৌ অন্য কোনো জায়গা থেকে প্রপার প্লেয়ার আনার মতো নেগোসিয়েশন স্কিল আদৌ ডেকোর আছে কিনা প্রশ্ন তোলা যেতেই পারে। 2023-এর আগস্টে বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর হওয়ার পর থেকে বার্সেলোনার যতগুলো উল্লেখযোগ্য সাইনিং হয়েছে, হিসাব করলে দেখা যাবে ঘুরে ফিরে প্রত্যেকে হয় হোর্হে মেন্ডেজ, না হয় পিনি জাহাভি আর অ্যান্ডি বারার ক্লায়েন্ট, যাদের সঙ্গে লাপোর্তার বিশাল খাতির। হুয়ান গার্সিয়া, জাও ক্যান্সেলো, জাও ফেলিক্স, মার্কাস রাশফোর্ড, দানি অলমো, ঘুরে ফিরে সবাই এই তিনজনের ক্লায়েন্ট। আর বাকি যেসব খেলোয়াড়দের বার্সেলোনা এনেছে, হয় ফ্রি ট্রান্সফারে নিয়ে এসেছে অথবা এমন ক্লাব থেকে নিয়ে এসেছে যেসব ক্লাবের খেলোয়াড়েরা দরকার হলে নিজের পকেটের টাকা দিয়ে বার্সেলোনায় খেলার জন্য রাজি হয়ে যাবেন। ইনিগো মার্টিনেজের রিপ্লেসমেন্ট বার্সেলোনা চাইলেই এই জানুয়ারিতে আনতে পারতো, তারা কি আনতে পেরেছে? না। সৌদি থেকে এনেছে জাও ক্যান্সেলোকে, সেন্টার ব্যাক না কিনে রাইট ব্যাক কেনার মাঝে যা তখনও বুঝিনি, বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়ার পরেও ঠিক বুঝছি না। শুধুই বুঝেছি ক্যান্সেলো হোর্হে মেন্ডেসের ক্লায়েন্ট। রোনাল্ড আরাউহো, যাকে যত তাড়াতাড়ি সম্ভব বিক্রি করে দেওয়া উচিত, যার আদৌ ফর্ম কখনো ফিরবে বলে মনে হয় না, তাকে 2031 সাল পর্যন্ত চুক্তি দেওয়া হয়েছে এই ডেকোর আমলেই।
তাও আবার বার্সেলোনার ডিফেন্ডারদের মধ্যে সবচেয়ে বেশি বেতন দিয়ে। বিশ্বাস হয়? লামিন ইয়ামালের ওয়ার্কলোড কমানোর জন্য উচিত ছিল এই মৌসুমেই লেফট উইংয়ে এমন একজনকে নিয়ে আসা যে ইয়ামালের পাশাপাশি বার্সেলোনার আক্রমণের ধার বাড়াবে, আনপ্রেডিক্টেবিলিটি বাড়াবে। মেসির পাশে থেকে যেই আনপ্রেডিক্টেবিলিটিটা নেইমার আনতেন। বার্সেলোনা কাকে নিয়ে আসলো? বার্সেলোনা নিয়ে আসলো এজেন্ট পিনি জাহাভির ক্লায়েন্ট মার্কাস রাশফোর্ডকে। তাতে ইয়ামালের ওয়ার্কলোড কমেছে কিনা, রাশফোর্ড বার্সেলোনার 10 বছরের চ্যাম্পিয়ন্স লিগের খরা ঘোচাতে পেরেছেন কিনা, ডেকো আর লাপোর্তাই ভালো বলতে পারবেন। এই সিজনে বার্সেলোনার অন্যতম বেস্ট প্লেয়ার হুয়ান গার্সিয়া। নিশ্চিতভাবে বলতে পারেন তিনি অ্যান্ডি বারার ক্লায়েন্ট না হলে বার্সেলোনা এখনও ওজিয়েক শেজনি আর মার্ক আন্দ্রে টের স্টেগেনকে নিয়েই চলতো। সাম্প্রতিক সময় লা মাসিয়ার অন্যতম বড় ট্যালেন্ট দ্রো ফার্নান্দেস, যাকে কিছুদিন আগেই পিএসজির কাছে বার্সেলোনা বিক্রি করে দিয়েছে। বার্সেলোনায় গেম টাইম পাচ্ছিলেন না দ্রো, পিএসজিতে গেম টাইমের নিশ্চয়তা পেয়েই গিয়েছেন এবং মোটামুটি খেলছেনও, অন্তত বার্সেলোনার থেকে তো বেশি খেলছেনই। দ্রোকে হ্যান্সি ফ্লিক রেগুলারলি খেলালে পেদ্রির উপরে চাপ হয়তো একটু কমতো, কিন্তু বার্সেলোনায় তাকে ধরে রাখতে পারেনি। দ্রো বার্সেলোনায় থাকলে আদৌ ভালোভাবে বার্সাকে সাহায্য করতে পারতেন কিনা, পেদ্রিকে সাহায্য করতে পারতেন কিনা সেটা পরের হিসেব। দ্রো যাওয়ার পর লাপোর্তার একটা উক্তি বলে দেয় কয়েকজন এজেন্ট বাদে বার্সেলোনা আর ডেকোর আসলে অন্য কারোর সাথে নেগোশিয়েট করার তেমন ইচ্ছাই নেই। লাপোর্তা তখন বলেছিলেন দ্রো এর এজেন্ট হোর্হে মেন্দেস হলে দ্রো কখনোই পিএসজিতে যেতে পারতো না। মজাটা বুঝেন। পেদ্রির ওপরে চাপ কি পরিমাণ বাড়ছে সেটা অফ দ্য বল ও অন দ্য বল যে কোনো মেট্রিকেই পেদ্রির নাম্বারগুলো দেখলেই বুঝতে পারবেন। বল পায়ে থাকলে এই ছেলেটাকে ইনিয়েস্তার মতো ক্রিয়েট করতে হয়, বল পায়ে না থাকলে এনগোলো কান্তের মতো গ্রাউন্ড কভার করতে হয়, প্রেস করতে হয়। কম বয়স থেকে এমন নিয়মিত হাই ইন্টেন্সিটি ফুটবল খেললে শরীর মাঝে মধ্যে সায় দেয় না, চটে পড়ে। পেদ্রিও চটে পড়েছেন অনেকবার, দিন শেষে তাতে ক্ষতি হয়েছে বার্সেলোনারই। পুরো ক্যারিয়ারেই একের পর এক হ্যামস্ট্রিং আর কাফ মাসলের ইনজুরিতে পড়েছেন পেদ্রি। বার্সেলোনা তাও তার ওয়ার্কলোড ম্যানেজ করার জন্য ডিফেন্সিভলি সলিড কোনো মিডফিল্ডারকে কেনেনি। ওদিকে কোচ হান্সি ফ্লিকও কোন একটা বিচিত্র কারণে পেদ্রির ওয়ার্কলোড একেবারেই ম্যানেজ করছেন না। কয়েকদিন আগের কথাই চিন্তা করে দেখেন, অ্যাথলেটিকোর বিপক্ষে দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর জন্য পেদ্রি ইয়ামালদের বিশ্রাম দেবেন কি, উল্টো লিগের ম্যাচে এসপানিওলের বিপক্ষে পূর্ণ শক্তির দল নামিয়েছিলেন হান্সি ফ্লিক। ওদিকে ডিয়েগো সিমিওনে সেভিয়ার বিপক্ষে লিগ ম্যাচে বলতে গেলে পুরো মেইন 11কেই রেস্ট দিয়েছিলেন। মজার ব্যাপার হলো লিগে বার্সেলোনা এমনিতেই দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের থেকে 9 পয়েন্টে এগিয়ে, তাও লিগ নিশ্চিত করার জন্য মেইন প্লেয়ারদের বিশ্রামে রাখতে চাননি ফ্লিক। তার কাছে মনে হয়নি তার বেঞ্চের খেলোয়াড়েরা এমন এক দলকে লিগে হারাতে সক্ষম যারা কিনা 2026 সালে একটা ম্যাচও জেতেনি। বোঝেন তাহলে ডেকো আর লাপোর্তা মিলে কি দুর্দান্ত স্কোয়াড প্ল্যানিং করেছেন যে বার্সেলোনা লিগে 9 পয়েন্টে এগিয়ে থাকার পরেও গত 4 মাসে একটা ম্যাচেও না জেতা দলের বিপক্ষে নিজেদের বেঞ্চের প্লেয়ার নামানোর সাহস পায় না, পেদ্রি ইয়ামালদের রেস্ট দেওয়ার সাহস পায় না। তখন শোনা গেল পেদ্রি আর ইয়ামাল নাকি ফিট থাকলে নিজেরাই কোনো ম্যাচে বেঞ্চে বসে থাকতে চান না, তারা নাকি প্রত্যেক ম্যাচে খেলতে চান, না হয় তারা নাকি নিজেদের রিদম ধরে রাখতে পারেন না। ফিট থাকার পরেও রেগুলারলি না খেললে নাকি পেদ্রি খেলার রিদমে থাকেন না। এসপানিওলের বিপক্ষে খুব রিদম ধরে রাখার পর অ্যাথলেটিকোর বিপক্ষে পেদ্রির খেলা দেখে আপনাদের কাছে মনে হয়েছে পেদ্রি খুব রিদমে ছিলেন? এভাবেই অগুরুত্বপূর্ণ ম্যাচে এনার্জি লস করে মেইন ম্যাচে এসে মাঝে মধ্যেই সাধারণ মানের পারফরমেন্স দিচ্ছেন ইয়ামাল পেদ্রিরা, বিশেষ করে পেদ্রি। ইয়ামালের বয়স এখন কম, কিন্তু যে হারে তাকে খেলানো হচ্ছে, কয়েক বছর পর তার আইডল নেইমারের মতো 2 দিন পর ইনজুরিতে যদি উনি পড়া শুরু করেন তাহলে কিন্তু আশ্চর্য হবেন না। তখন আর চাইলেই রেগুলার খেলতে পারবেন না। কম বয়সে অতিরিক্ত খেলে ক্যারিয়ারের পরের দিকে যে সমস্যায় পড়েছেন মাইকেল ওয়েন, রাহিম স্টার্লিং, রাউল গঞ্জালেসদের মতো খেলোয়াড়েরা। পেদ্রির পাশাপাশি এখন যে সমস্যায় এর মধ্যেই পড়া শুরু করেছেন গাভি, আলেহান্দ্রো বালদেরা। অ্যাথলেটিকোর বিপক্ষে তেমন আহামরি খেলেননি পেদ্রি, ইয়ামালের সঙ্গেও তার তেমন কানেকশন বোঝা যায়নি, বরং চোট থেকে ফেরা গাভি অসাধারণ খেলেছেন। বল পায় তো বটেই, অফ দ্য বল সিচুয়েশনেও যথেষ্ট প্রেস করেছেন, গ্রাউন্ড কভার করেছেন। কিন্তু যার জন্য গ্রাউন্ড কভার করেছেন সেই পেদ্রি এসপানিওলের বিপক্ষে পুরো 90 মিনিট খেলার পর এই ম্যাচে ছিলেন টায়ার্ড, ফলে অ্যাথলেটিকোর বিপক্ষে একদমই মিডফিল্ডে ডমিনেট করতে পারেনি বার্সেলোনা, স্পেশালি সেকেন্ড হাফে। অথচ এই ম্যাচে ফ্লিকের ট্যাকটিক্স আর একাদশ একদম পারফেক্ট ছিল। অ্যাথলেটিকোর ডিপ ডিফেন্স ভাঙার জন্য বার্সেলোনার একাদশে এমন খেলোয়াড় লাগতো যারা শর্ট স্পেসে বল সার্কুলেট করতে পারেন বেশ ভালোভাবে পেনিট্রেট করতে পারেন, বল প্লেইং অ্যাবিলিটি যাদের অনেক ভালো। একাদশে পেদ্রি, ইয়ামাল, ফার্মিন লোপেজ, দানি অলমো, ফেরান টরেস, এরিক গার্সিয়া আর কানসেলোকে রেখে সেটাই এনশিওর করতে চেয়েছিলেন হান্সি ফ্লিক। কিন্তু পেদ্রি আর ইয়ামাল যদি 100% ফিটই না থাকেন তাহলে কাগজে কলমে ভালো স্কোয়াড দিয়ে কি লাভ? তাই বলা যায় ঘুরে ফিরে বার্সেলোনার বর্তমান সময়ের মেইন শত্রু রিয়াল মাদ্রিদ বা অ্যাটলেটিকো মাদ্রিদ বা অন্য কোনো ক্লাব নয়। বর্তমানে বার্সেলোনা নিজেরাই নিজেদের সেলফ সাবোটাজ করছে, তাদের সবচেয়ে বড় শত্রু তারা নিজেরাই। সেটা স্কোয়াড প্ল্যানিংয়ের দিক দিয়ে হোক, সেটা ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দিক দিয়ে হোক, সেটা ট্যাকটিক্যাল স্টাবর্ননেসের দিক দিয়ে হোক। কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আপনিও কি সেম জিনিসটাই ভাবছেন কিনা। লেটস হ্যাভ আ ডিসকাশন।